আণবিক কক্ষক তত্ত্বটি পড়ব। বিজ্ঞানী হুন্স এবং মুলিকান এই আণবিক কক্ষক তত্ত্বটি আবিষ্কার করেন। এখানে পারমাণবিক কক্ষকগুলির লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে, অর্থাৎ পারমাণবিক কক্ষকগুলির সরলরৈখিক সমন্বয়ের মাধ্যমে এই আণবিক কক্ষক তত্ত্বটি আবিষ্কার করেন। সেই কারণে এটাকে LCAOMO বলা হয়। LCAOMO, লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল, অর্থাৎ পারমাণবিক কক্ষকগুলির রৈখিক সমন্বয়ের মাধ্যমে আণবিক কক্ষক তত্ত্বটি আবিষ্কার করেন। এবং এই তত্ত্বে বলা আছে যে যখন কোনো অণু গঠিত হয়, বিভিন্ন পরমাণুগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে যখন অণু গঠন করে, তখন পারমাণবিক কক্ষকগুলোর অস্তিত্ব লোপ পেয়ে নতুন এক ধরনের ইলেকট্রনীয় কক্ষক তৈরি হচ্ছে। পারমাণবিক কক্ষক আমরা পড়েছি, SPDF, এগুলো সব পারমাণবিক কক্ষক। তো যখন কোনো একাধিক পরমাণু পরস্পরের সাথে মিক্সড হবে, তখন বলছি পারমাণবিক কক্ষকগুলোর অস্তিত্ব নষ্ট হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে, মানে SPDF এই ধরনের অস্তিত্ব থাকবে না। তারা মিলিত হয়ে নতুন এক ধরনের ইলেকট্রনীয় কক্ষক তৈরি করছে, যেগুলোকে আমরা আণবিক কক্ষক বলি। নেক্সট পয়েন্টে কি বলা হয়েছে না, সমশক্তি সম্পন্ন পারমাণবিক কক্ষকগুলোর মিশ্রণে আণবিক কক্ষক তৈরি হবে। সমশক্তি সম্পন্ন পারমাণবিক কক্ষক, যেমন ধরো 1s একটা পারমাণবিক কক্ষক আর একটা 1s পারমাণবিক কক্ষক, এই দুটো পারমাণবিক কক্ষকের শক্তি সমান এবং একটা 1s পারমাণবিক কক্ষকের সাথে অপর একটি 1s পারমাণবিক কক্ষকই মিক্সড হতে পারবে, কিন্তু কখনোই 1s এর সাথে 2s মিক্সড হতে পারবে না, কারণ 1s এবং 2s দুটি পারমাণবিক কক্ষকের শক্তি আলাদা। সেই কারণে সেকেন্ড পয়েন্টে বলা আছে যে সমশক্তি সম্পন্ন পারমাণবিক কক্ষকগুলির মিশ্রণে আণবিক কক্ষকের সৃষ্টি হয়। তাহলে 1s এর সাথে 1s যদি মিক্সড হয় তাহলে আণবিক কক্ষকের সৃষ্টি হবে, কিন্তু 1s এর সাথে 2s এর মিক্সের ফলে কিন্তু কখনোই আণবিক কক্ষক সৃষ্টি হবে না। এবং n সংখ্যক পারমাণবিক কক্ষক যদি মিশ্রণ ঘটায় তাহলে n সংখ্যক আণবিক কক্ষক সৃষ্টি হবে। ধরো এক্ষেত্রে যেমন পারমাণবিক কক্ষক 1s এর সাথে 1s মিক্সড হচ্ছে, তাহলে পারমাণবিক কক্ষক মিশ্রিত হচ্ছে দুটি, সুতরাং আণবিক কক্ষকও পাবো দুটি। যদি পারমাণবিক কক্ষক মিশ্রিত হয় 4টি, তাহলে আণবিক কক্ষকও পাবো 4টি। যতগুলি পারমাণবিক কক্ষকের মিক্সড ঘটবে, মিশ্রণ ঘটবে, ততগুলি আমরা আণবিক কক্ষক পেয়ে যাব। এবং এখানে এই যে পারমাণবিক কক্ষকগুলো মিশ্রিত হচ্ছে, মিশ্রণের পর দু ধরনের আণবিক কক্ষক তৈরি হয়। একটাকে বলা হয় বন্ডিং আণবিক কক্ষক এবং একটাকে বলা হয় অ্যান্টি বন্ডিং আণবিক কক্ষক। এক্ষেত্রে ধরো 1s এর সাথে 1s এর মিক্সড হচ্ছে, দুটি পারমাণবিক কক্ষকের মিশ্রণ ঘটছে। যখনই এদের মধ্যে মিশ্রণ ঘটবে তখন দু ধরনের আণবিক কক্ষক তৈরি হয়। একটাকে বলে বন্ডিং, একটাকে বলে অ্যান্টি বন্ডিং। যেটা অ্যান্টি বন্ডিং তার এনার্জি উপরে থাকে, আর যেটা বন্ডিং তার এনার্জি নিচে থাকে। এদের একটা ধরো এনার্জি লেয়ার আছে। আমি যদি এইদিকে এনার্জির কথা ভাবি, এইদিকে আছে শক্তি, শক্তি বৃদ্ধি হচ্ছে এই দিক বরাবর। তাহলে এদের 1s, এটা যেহেতু 1s, তাহলে এদের দুজনেরই শক্তি সমান। এরা যখন পরস্পরের সাথে মিশ্রণ ঘটাবে, মিশ্রণের পর দুটো আণবিক কক্ষক তৈরি করে, একটা বন্ডিং, একটা অ্যান্টি বন্ডিং। বন্ডিং আণবিক কক্ষকটা সবসময় নিচে হবে, বন্ডিং তৈরি হলো, আর উপরে যেটা তৈরি হবে সেটা হচ্ছে অ্যান্টি বন্ডিং। অ্যান্টি বন্ডিং, তাহলে বন্ডিং আণবিক কক্ষকের শক্তি যে পারমাণবিক কক্ষকগুলো মিশ্রিত হচ্ছে তাদের শক্তির তুলনায় কম, আর অ্যান্টি বন্ডিং আণবিক কক্ষকের শক্তি যে পারমাণবিক কক্ষকগুলো মিশ্রণ ঘটছে তাদের তুলনায় বেশি হবে। তো একটাকে আমরা বন্ডিং বলছি এবং একটাকে অ্যান্টি বন্ডিং বলছি। এবং বন্ডিং কক্ষকের শক্তি যেহেতু কম, সেই কারণে এটা কিন্তু অধিক স্থায়ী, এর স্থায়িত্ব বেশি। এটা কিন্তু স্থায়িত্ব তুলনামূলকভাবে কম হবে, কেমন? এবং বন্ডিং ইলেকট্রন থাকা মানে অধিক স্থায়ী, অ্যান্টি বন্ডিং ইলেকট্রন থাকা মানে স্থায়িত্ব কম হবে। নেক্সট পয়েন্টে কি বলা আছে, এখানে যে তোমার এই আণবিক কক্ষকগুলো তৈরি হচ্ছে, আণবিক কক্ষকগুলোর নির্দিষ্ট আকৃতি আছে এবং সেই আকৃতিটা নির্ভর করবে এই পারমাণবিক কক্ষকগুলোর আকৃতির উপর। যে পারমাণবিক কক্ষকগুলো মিশ্রিত হচ্ছে তাদের আকৃতির উপরই নির্ভর করছে আণবিক কক্ষকগুলোর আকৃতি। এবং এই আণবিক কক্ষকগুলোতে ইলেকট্রন কিভাবে প্রবেশ করবে, আমরা যে সূত্র পড়েছিলাম, পাউলির সূত্র পড়েছি, পাউলির অপবর্জন নীতি, হুন্সের সূত্র পড়েছি, অব্যাও নীতি পড়েছি। পারমাণবিক কক্ষকগুলোতে যেমন ভাবে ইলেকট্রন প্রবেশ করেছিল এখানে ঠিক তেমন ভাবে ইলেকট্রন প্রবেশ করবে। অব্যাও নীতি অনুসারে বলা ছিল যে যে পারমাণবিক কক্ষকের শক্তি কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করছিল, অর্থাৎ যে পারমাণবিক কক্ষকের শক্তি বেশি সেখানে ইলেকট্রন পরে প্রবেশ করছিল। এখানেও তাই, যেহেতু বন্ডিং আণবিক কক্ষকের শক্তি কম, তাই বন্ডিং আণবিক কক্ষকে ইলেকট্রন আগে প্রবেশ করবে, তারপর অ্যান্টি বন্ডিং আণবিক কক্ষকে ইলেকট্রন প্রবেশ করবে। সুতরাং আণবিক কক্ষকগুলোতে
তাদের শক্তি বৃদ্ধির ক্রম অনুসারে ইলেকট্রন কিন্তু ক্রমান্বয়ে আস্তে আস্তে ভর্তি হয়ে যাবে। আর নেক্সট যে থিওরিটা ছিল সেখানে পাউলির অপবর্জন নীতি, সেখানে বলা হয়েছিল একটা আণবিক কক্ষকে, একটা পারমাণবিক কক্ষ, এখানে যেমন পারমাণবিক কক্ষকে বলা হয়েছিল সর্বাধিক 2টি ইলেকট্রন থাকতে পারে, এখানেও তাই একটি আণবিক কক্ষকে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। এটা যেমন একটা আণবিক কক্ষ, এখানে ম্যাক্সিমাম 2টি ইলেকট্রন থাকতে পারে, এখানেও ম্যাক্সিমাম 2টি ইলেকট্রন থাকতে পারে। এরপর ছিল হুন্ডের সূত্র, যদি এবার সমশক্তি সম্পন্ন পারমাণবিক কক্ষ থাকে সেক্ষেত্রে ইলেকট্রন একটা একটা করে আমরা প্রবেশ করেছিলাম, ইলেকট্রন এককভাবে ইলেকট্রন প্রবেশ করবে, এরপর যদি ইলেকট্রন বেশি থাকে তখন যুগ্ম হবে এবং প্রথমে প্রত্যেকটি ইলেকট্রনের স্পিন কিন্তু একই অভিমুখে থাকে। এখানেও তাই এই বন্ডিং আণবিক যে কক্ষকগুলো তৈরি হচ্ছে সেখানে যদি সমশক্তি সম্পন্ন আণবিক কক্ষক থাকে তাহলে সমশক্তি সম্পন্ন আণবিক কক্ষকগুলোতে প্রথমে এককভাবে ইলেকট্রন ভর্তি হবে এবং প্রত্যেকটা ইলেকট্রনের ঘূর্ণন একই দিকে হবে, এরপর অতিরিক্ত ইলেকট্রন থাকলে তখন কিন্তু পেয়ার হবে, যুগ্ম অবস্থায় আসবে। সুতরাং পারমাণবিক কক্ষকে এই 3টি থিওরির মাধ্যমে যেমন ভাবে আমরা ইলেকট্রন প্রবেশ করিয়েছি, আণবিক কক্ষকগুলোতেও কিন্তু এই অফবাউ নীতি, পাউলির অপবর্জন নীতি এবং হুন্ডের সূত্র প্রয়োগ করে একই রকম ভাবে আমরা ইলেকট্রনকে প্রবেশ করে যাব। এই হলো মলিকুলার অরবিটাল থিওরি। সুতরাং এই মলিকুলার অরবিটাল থিওরির মাধ্যমে আমরা দু ধরনের আণবিক কক্ষকের কথা জানতে পারলাম, একটা বন্ডিং আণবিক কক্ষক, একটা অ্যান্টিবন্ডিং আণবিক কক্ষক। বন্ডিং আণবিক কক্ষকের শক্তি সবসময় কম হবে এবং তার স্থায়িত্ব বেশি হবে, অ্যান্টিবন্ডিং আণবিক কক্ষকের শক্তি বেশি হবে এবং তার স্থায়িত্ব কম হবে। এখন আমরা পারমাণবিক কক্ষক কিভাবে গঠিত হয় সে সম্পর্কে পড়ব এবং পারমাণবিক কক্ষকের রৈখিক সমন্বয়ের মাধ্যমে কিভাবে আমরা আণবিক কক্ষক গঠন করতে পারি সে সম্পর্কে আমরা জানব। এখানে দেখো পারমাণবিক কক্ষকগুলির তরঙ্গ অপেক্ষক, পারমাণবিক কক্ষকের একটা করে তরঙ্গ অপেক্ষক থাকে, সেই তরঙ্গ অপেক্ষককে আমরা সাই চিহ্ন দিয়ে প্রকাশ করি। সাই এটা হচ্ছে পারমাণবিক কক্ষকের তরঙ্গ অপেক্ষক এবং এই তরঙ্গ অপেক্ষকের মান শর্ডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন আছে, শর্ডিঞ্জার বিজ্ঞানী তার তরঙ্গ সমীকরণ আছে, সেই তরঙ্গ সমীকরণ মাধ্যমে আমরা পারমাণবিক কক্ষকের তরঙ্গ অপেক্ষক, এটা হচ্ছে তরঙ্গ অপেক্ষক। তো শর্ডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন আছে, তরঙ্গ সমীকরণ, সেই তরঙ্গ সমীকরণের মাধ্যমে আমরা সাই এর মানটা ক্যালকুলেট করতে পারি, তার একটা নির্দিষ্ট ইকুয়েশন আছে। তো পারমাণবিক কক্ষকের মতো আণবিক কক্ষকেও ইলেকট্রনের বর্ণনা ব্যাখ্যা করার জন্য শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশনকে আমরা নিতে পারি, কিন্তু সেই শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশনের মাধ্যমে যদি আমরা সমাধান করতে যাই সেই সমাধানটা প্রচন্ড পরিমাণ জটিল হয়ে যাবে, তাই সেটাকে সরলীকরণ করার জন্য আমরা LCAO এর ব্যবহার করি। LCAO মানে লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল, অর্থাৎ পারমাণবিক যে কক্ষকগুলি আছে সেই কক্ষকগুলির রৈখিক সমন্বয়ের মাধ্যমে কিভাবে আমরা আণবিক কক্ষক গঠন করতে পারি, এটা একটা সহজ পদ্ধতি যে আমরা এর মাধ্যমে করে থাকি। যেহেতু শর্ডিঞ্জার ইকুয়েশনটা খুব জটিল চলে আসছে আণবিক কক্ষকের ক্ষেত্রে, সেই কারণে আমরা LCAO এই পদ্ধতির সাহায্যে তরঙ্গ অপেক্ষক সাই এর মানটা ক্যালকুলেট করতে পারি। আণবিক কক্ষকগুলির ক্ষেত্রে এই সাই এর ভ্যালুটা এই থিওরেমের মাধ্যমে ক্যালকুলেট করা যায়। এখন লিনিয়ার কম্বিনেশন করা মানে লিনিয়ার কম্বিনেশন দু রকম ভাবে করতে হতে পারে। এই যে তরঙ্গ অপেক্ষকগুলো আছে, তরঙ্গ অপেক্ষকগুলোকে আমরা যোগ করে করতে পারি অথবা তরঙ্গ অপেক্ষকগুলোকে আমরা বিয়োগ করে করতে পারি। ধরো আমার কাছে হাইড্রোজেনের অণু আছে H2, এক্ষেত্রে হাইড্রোজেনের দুটো পরমাণু আছে, আমি মনে করলাম হাইড্রোজেনের HA একটা পরমাণু, HB একটা পরমাণু, দুটো হচ্ছে হাইড্রোজেনের পরমাণু এবং যারা পরস্পরের সঙ্গে কম্বাইন করে H2 অণুটা তৈরি করেছে। এই যে H পরমাণুটা আছে এর একটা তরঙ্গ অপেক্ষক আছে, তরঙ্গ অপেক্ষককে আমরা সাই A বলছি, আর এরও একটা তরঙ্গ অপেক্ষক আছে যেটাকে আমরা সাই B বলছি। এখন এই যে দুটো তরঙ্গ অপেক্ষক পাওয়া গেল, এই দুটো তরঙ্গ অপেক্ষককে যদি আমরা কম্বাইন করাই, লিনিয়ার কম্বিনেশন, সরলরৈখিক আমরা যদি কম্বিনেশন করাই তাহলে H2 অণুটা তৈরি হবে এবং সেই সমন্বয়টা কিভাবে করব, যোগ করে করতে পারি অথবা বিয়োগ করে করতে পারি। তাহলে যদি এখন আমরা এই দুটোকে যোগ করে দিই, সাই A প্লাস সাই B, দুটো তরঙ্গ অপেক্ষককে যদি যোগ করি তাহলে সাই B তৈরি হবে, এটা হচ্ছে বন্ডিং আণবিক কক্ষক, এটা বন্ডিং তৈরি হবে।
আর দুটোকে যদি আমরা বিয়োগ করে দিই সাই এ মাইনাস সাই বি, তখন তৈরি হবে সাই এ। এটাকে আমরা অ্যান্টি বন্ডিং বলছি, অ্যান্টি বন্ডিং আণবিক কক্ষক। সুতরাং দুটি তরঙ্গ অপেক্ষককে যোগ করলে বন্ডিং পাচ্ছি, আর মাইনাস করলে আমরা অ্যান্টি বন্ডিং আণবিক কক্ষক পাচ্ছি। এখন যদি আমরা এদের আকৃতিগুলো দেখে নিই কেমন হবে, কিরকম হয় দেখো। একটা 1s হাইড্রোজেন পরমাণু যেহেতু তার একটা ইলেকট্রন, তাহলে 1s কক্ষক আছে, 1s এ একটা ইলেকট্রন আছে। এখন একটা আমরা হাইড্রোজেন পরমাণুর 1s অরবিটাল নিচ্ছি, এটা একটা হাইড্রোজেন পরমাণুর জন্য আর এটা একটা হাইড্রোজেন পরমাণুর জন্য। এখন এরা দুজন যদি কম্বাইন করে, যদি আমরা যোগ করি, তাহলে যেটা তৈরি হবে তাকে দেখতে হবে এরকম। দুটো নিউক্লিয়াস কিন্তু এর মধ্যেই অবস্থান করবে এবং এর সর্বত্র অংশে ইলেকট্রন ঘনত্ব থাকবে, সমস্ত জায়গাটাতে ইলেকট্রন ঘনত্ব থাকবে যদি আমরা কম্বাইন করে করি। আর যদি আমরা মাইনাস করে করি, তখন দেখতে পাবো এই তৈরি হবে। এই জায়গাটাতে আমরা নিস্পন্দ তল বলছি, এই জায়গায় কিন্তু কোনো রকম ইলেকট্রন থাকে না, প্লাস মাইনাস, এটাকে বলা হচ্ছে নিস্পন্দ তল। নিস্পন্দ তল। তাহলে এই তলটাতে বা এই পয়েন্টে কোনো রকম ইলেকট্রন নেই, এটা ইলেকট্রন ঘনত্ব শূন্য। তাহলে এর যেটা ইলেকট্রন মেঘ বা ইলেকট্রন ঘনত্ব যেটা বলছি, সেটা এই লোবটাতে অবস্থান করছে আর এই লোবটাতে অবস্থান করছে। আর এখানে ইলেকট্রন ঘনত্ব কিন্তু এর সর্বত্র অবস্থান করছে। এখানে যে দুটো নিউক্লিয়াস আছে, সেই দুটো নিউক্লিয়াসের মাঝখানে ইলেকট্রন মেঘটা অবস্থান করছে, এবং যার ফলে প্রচন্ড আকর্ষণ বলের জন্য এই অণুটা কিন্তু অধিক স্থায়ী হবে। আর এখানে কি হয়, যেহেতু এই জায়গাতে ইলেকট্রনটা নেই, এই জায়গায় ইলেকট্রন মেঘ আছে, এই জায়গায় ইলেকট্রন মেঘ আছে, এবং এদের মধ্যে পারস্পরিক বিকর্ষণ হবে। বিকর্ষণের জন্য এটাকে অস্থায়ী করে তুলবে। তাই অ্যান্টিবন্ডিং, এটা হচ্ছে অ্যান্টিবন্ডিং। অ্যান্টিবন্ডিং আণবিক কক্ষক স্থায়িত্ব কম হয়, এনার্জি বেশি হয়। আর এটা হচ্ছে বন্ডিং আণবিক কক্ষক। এক্ষেত্রে যেহেতু নিউক্লিয়াস দুটোর মাঝখানেও ইলেকট্রন মেঘ অবস্থান করছে, এই মাঝখানে ইলেকট্রন মেঘটা থাকার জন্য দুটি নিউক্লিয়াসকে পরস্পরকে নিজেদের দিকে আকর্ষণ করার চেষ্টা করছে এবং এই অণুটাকে অধিক স্থায়িত্ব করে তোলে। সেই কারণে বন্ডিং, এটা হচ্ছে বন্ডিং আণবিক কক্ষক, এটা অধিক স্থায়ী হবে এবং এর এনার্জি কিন্তু কম। তাহলে এখান থেকে এটা আমরা পাচ্ছি বন্ডিং আণবিক কক্ষক, আর এটা পেয়ে গেলাম আমরা অ্যান্টিবন্ডিং আণবিক কক্ষক। সুতরাং এইভাবে যদি আমরা লিনিয়ার কম্বিনেশন ঘটাই, তাহলে বন্ডিং এবং অ্যান্টিবন্ডিং দু ধরনের আণবিক কক্ষক পাবো। এবং এদের আকৃতিগুলো আমরা দেখতে পাচ্ছি খুব জটিল ধরনের একটা আকৃতি তৈরি হচ্ছে। সুতরাং এইভাবে আমরা বন্ডিং এবং অ্যান্টিবন্ডিং আণবিক কক্ষক পেলাম। এখন আমরা বন্ডিং এবং এই অ্যান্টিবন্ডিং, এখানে যে বন্ডিং এবং অ্যান্টিবন্ডিং তৈরি হলো, এদের যদি শক্তি মাত্রাটা একটা চিত্রের মাধ্যমে দেখে নিই, দেখো তো এখানে এটা একটা পারমাণবিক কক্ষক ছিল সাই এ, এটা সাই বি, এটা তরঙ্গ অপেক্ষক। সাই এটা হচ্ছে একটা হাইড্রোজেন পরমাণু তরঙ্গ অপেক্ষক, আর এটা অপর একটা হাইড্রোজেন পরমাণু তরঙ্গ অপেক্ষক হচ্ছে সাই বি। এখন এই দুটোকে যদি আমরা কম্বাইন করি, যদি প্লাস করলে বললাম বন্ডিং তৈরি হবে, সেই বন্ডিংটা থাকে নিচে। তাহলে এটা হচ্ছে সাই বি ইকুয়াল টু সাই এ প্লাস সাই বি। তাহলে এই যে আণবিক কক্ষক তৈরি হলো, এই আণবিক কক্ষকটা হচ্ছে বন্ডিং আণবিক কক্ষক তৈরি হলো। একইভাবে যদি আমরা মাইনাস করি, তাহলে মাইনাস করলে অ্যান্টিবন্ডিং তৈরি হয়। তাহলে এক্ষেত্রে সাই এ মাইনাস সাই বি, এটা তৈরি হচ্ছে অ্যান্টিবন্ডিং। সুতরাং দু ধরনের আণবিক কক্ষক এখানে তৈরি হলো। একটা হচ্ছে বন্ডিং তৈরি হচ্ছে নিচে, অ্যান্টিবন্ডিং তৈরি হচ্ছে উপরে। এই দিক বরাবর শক্তি বৃদ্ধির ক্রম, নিচ থেকে যত উপরের দিকে যাচ্ছি আমরা, শক্তি যত ক্রমশ বাড়ছে, তাহলে এনার্জি এই দিক থেকে বাড়ছে।
এবার এই যে তরঙ্গ অপেক্ষকটা নিয়েছি এর একটা এনার্জি আছে, এই তরঙ্গ অপেক্ষকের একটা এনার্জি আছে এবং এই দুজনের এনার্জি হচ্ছে সেম। এরা যখন মিশ্রণ ঘটিয়ে নতুন আণবিক কক্ষক তৈরি করলো, লিনিয়ার কম্বিনেশন করে আণবিক কক্ষক তৈরি করলো, সেই আণবিক কক্ষকের মধ্যে দেখছি একজনের শক্তি এই যে পারমাণবিক কক্ষকটার সঙ্গে এই পারমাণবিক কক্ষকের মিক্সড হয়েছিল তাদের তুলনায় এখানে কম আছে। তো যার যে এনার্জিটা কম সেটাকে আমরা বন্ডিং বলছি। এবং এই যে এনার্জি লেভেলটা আছে, এনার্জি লেভেল থেকে এর এনার্জিটা বন্ডিং মলিকুলার অরবিটালের এনার্জি ঠিক যতটা কম, অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালের এনার্জি কিন্তু ঠিক ততটাই বেশি হবে। এর এনার্জি বেশি আছে এবং এনার্জি বেশি থাকা মানে এটা অস্থায়ী, আর এখানে এনার্জি কম থাকা মানে এটা স্থায়ী। এবং এক্ষেত্রে এই যে এনার্জি গ্যাপটা, এখানে এনার্জি গ্যাপটা ঠিক যতটা, এখানেও কিন্তু এনার্জি গ্যাপটাও ঠিক ততটাই হবে। এটাকে আমরা স্থায়ীকরণ এনার্জি বলছি, স্থায়ীকরণ এনার্জি বা স্থায়ীকরণ শক্তি। আর এটাকে বলছি আমরা অস্থায়ীকরণ শক্তি। নিচেরটাকে আমরা বলছি স্থায়ীকরণ শক্তি, এটা স্থায়ীকরণ শক্তি, এটা অস্থায়ীকরণ শক্তি এবং এই দুটোর মান প্রায় সমান। সুতরাং এইভাবে আমরা বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং আণবিক কক্ষককে পেয়ে যাব। এস, পি, ডি ইত্যাদি পারমাণবিক কক্ষকগুলো পরস্পরের সাথে মিশ্রণ ঘটিয়ে আণবিক কক্ষক তৈরি করছে এবং এই আণবিক কক্ষকগুলোকে আমরা সাংকেতিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করব। সেই সাংকেতিক চিহ্নগুলো কেমন হবে? সিগমা, পাই, ডেল্টা এভাবে প্রকাশ করতে পারি। এগুলো হচ্ছে বন্ডিং এর জন্য। যদি বন্ডিং আণবিক কক্ষক তৈরি হয় সেগুলোকে আমরা এইভাবে প্রকাশ করব, আর যদি অ্যান্টি বন্ডিং তৈরি হয় সেগুলোকে আমরা মাথায় স্টার দেবো, সিগমা স্টার, পাই স্টার, ডেল্টা স্টার, এইভাবে আমরা অ্যান্টি বন্ডিং তৈরি করব। সুতরাং বন্ডিং এ যেগুলো থাকবে সেখানে আমরা স্টার ব্যবহার করব না, কিন্তু অ্যান্টি বন্ডিং এ থাকলে স্টার ব্যবহার করব। এখানে যেমন ধরো, এখানে যেমন এটা যেমন বন্ডিং আণবিক কক্ষক তৈরি হয়েছে, হাইড্রোজেন পরমাণুর তো 1s আছে, আমরা জানি হাইড্রোজেন পরমাণুর 1s, এটা হচ্ছে একটা 1s এর সাথে মিক্সড হয়েছে, এটাও একটা 1s এর সাথে মিক্সড হয়েছে। তাহলে 1s যদি মিক্সড হয় তাহলে সেক্ষেত্রে সিগমা তৈরি হবে। এই সিগমাটা হচ্ছে বন্ডিং, সিগমা 1s তৈরি হবে। এই যে কক্ষকটা আণবিক কক্ষক, এটাকে আমরা সিগমা 1s বলি। তাহলে এটা যেমন বন্ডিং হয়েছে এর করেসপন্ডিং হচ্ছে অ্যান্টি বন্ডিং হবে। এই যে অ্যান্টি বন্ডিং তৈরি হলো সেটাকে আমরা বলবো সিগমা স্টার 1s। সবসময় একটা করে বন্ডিং হবে, তার করেসপন্ডিং অ্যান্টি বন্ডিং হবে, হয়েছে? সুতরাং বন্ডিং এ যারা থাকবে তাদেরকে আমরা এমনি সিম্পল ব্যবহার করবো, আর অ্যান্টি বন্ডিং থাকবে তাদেরকে স্টার দিয়ে ব্যবহার করবো। এইভাবে আমরা আণবিক কক্ষক চিত্রগুলোকে দেখাতে পারি। কয়েকটি অণুর ক্ষেত্রে এই আণবিক কক্ষক চিত্রগুলি কেমন হয়, যে হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল অর্থাৎ দ্বি পরমাণু অণু যেগুলো আছে, সেই দ্বি পরমাণু অণুগুলির ক্ষেত্রে এই মলিকুলার অরবিটাল চিত্রটা কেমন হয় সেই চিত্রগুলো আমরা এখন একটু দেখে নিই। ফার্স্ট আমি যেটা দেখাই সেটা হচ্ছে হাইড্রোজেন H2 এবং He2 এই ধরনের অণুর ক্ষেত্রে আণবিক কক্ষক চিত্রটা কেমন হবে। হাইড্রোজেন এবং হিলিয়াম অণুর ক্ষেত্রে আমরা জানি শুধুমাত্র 1s পারমাণবিক কক্ষক বর্তমান। সুতরাং দুটি 1s পারমাণবিক কক্ষকের মিশ্রণের ফলে আণবিক কক্ষক কিভাবে তৈরি হচ্ছে দেখি। এটা হচ্ছে শক্তি বৃদ্ধির ক্রম। এটা একটা 1s পারমাণবিক কক্ষক, এটা একটা 1s পারমাণবিক কক্ষক। দুটো 1s পারমাণবিক কক্ষক যদি পরস্পরের সাথে মিশ্রিত হয় তাহলে একটি বন্ডিং তৈরি করবে, একটি অ্যান্টি বন্ডিং তৈরি করবে। বন্ডিং এর এনার্জি কম, তাহলে এটা হচ্ছে সিগমা 1s, আর এটা হচ্ছে অ্যান্টি বন্ডিং, এটা সিগমা স্টার 1s। এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছি এর এনার্জি কম, এর এনার্জি বেশি। এনার্জি কম যেহেতু এখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে, তারপর এখানে প্রবেশ করবে। এবং একটি আণবিক কক্ষকে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকে, তাহলে এই আণবিক কক্ষকে 2টি ইলেকট্রন থাকতে পারে, এই আণবিক কক্ষকে 2টি ইলেকট্রন থাকবে। সেটা আমরা অব্বাও নীতি, পাউলি অপবর্জন নীতি এবং হুন্ডের সূত্র প্রয়োগ করে ইলেকট্রনকে আস্তে আস্তে ভর্তি করে যাব। তো হাইড্রোজেন এবং হিলিয়াম অণুর ক্ষেত্রে আমরা এই ধরনের আণবিক চিত্র পাবো। এবং সেক্ষেত্রে সবসময় ইলেকট্রন আগে সিগমা 1s এ প্রবেশ করবে, তারপর কিন্তু সিগমা স্টার 1s এ প্রবেশ করবে। এরপর যদি আমরা দেখে নিই Li2, Be2, B2, C2, N2 এই কটা মলিকুলস এর ক্ষেত্রে
যদি আমরা চিত্র আঁকি, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন প্রত্যেকটা ডাই অ্যাটমিক মলিকিউল, দ্বি পরমাণু অণু। এটা এই দ্বি পরমাণু অণুগুলোর ক্ষেত্রে যদি আমরা রেখাচিত্র আণবিক কক্ষক চিত্রটা দেখি, তাহলে দেখব ফার্স্ট হচ্ছে 1s। এই হচ্ছে চিত্র। হাইড্রোজেন এবং হিলিয়াম অণুর ক্ষেত্রে এই লিথিয়াম, বেরিলিয়াম, B2C2N2 এই অণুগুলোর ক্ষেত্রে এই ধরনের চিত্র আমরা পাবো। এবার দেখে নি কিভাবে তৈরি হচ্ছে। দেখো, এটা হচ্ছে একটা 1s পারমাণবিক কক্ষক, এটা একটা 1s পারমাণবিক কক্ষক। এই দুটো যদি মিক্সড হয় তাহলে একটা তৈরি হবে সিগমা 1s, একটা তৈরি হচ্ছে সিগমা স্টার 1s। এটা হয়ে গেল 1s এর পর কি পারমাণবিক কক্ষক আছে 2s, এটা 2s, এটাও 2s। এবার যদি দুটো 2s মিক্সড হয় তাহলে একটা তৈরি হবে সিগমা 2s, একটা তৈরি হবে সিগমা স্টার 2s। এটা বন্ডিং, এটা অ্যান্টি বন্ডিং। এরপর হচ্ছে 2p। 2p তে জানি আমরা তিনটি কক্ষক থাকে, এটা px, py, pz। এটাও 2p কক্ষক, আর এটা px, py, pz। এখন এই কক্ষকগুলো যদি মিক্সড হয় তাহলে মিক্সড হওয়ার পর মোট এক্ষেত্রে তিনটে, এক্ষেত্রে তিনটে, মোট 6টা মিক্সড হচ্ছে। তার মানে 6টা আণবিক কক্ষক পাবো। এক্ষেত্রে 6টা আণবিক কক্ষকে লেখা আছে 1 2 3 4 5 6। এবং এই পি অরবিটাল গুলো যদি মিক্সড ঘটে তাহলে সেক্ষেত্রে আমরা জানি একটা সিগমা বন্ড যদি তিনটি পারমাণবিক কক্ষক পরস্পরের সাথে মিক্সড ঘটায় তাহলে একটা সিগমা বন্ড তৈরি হয়, দুটো পাই বন্ড তৈরি হয়। এক্ষেত্রেও তাই, তাহলে একটা সিগমা আণবিক কক্ষক তৈরি হবে এবং দুটো পাই আণবিক কক্ষক তৈরি হবে। এক্ষেত্রে দেখো, এটা হচ্ছে পাই 2px, এটা পাই 2py, এইটা সিগমা, এটা সিগমা 2pz। এটা এর করসপন্ডিং, এটা যেমন পাই 2px হয়েছে, এর করসপন্ডিং এটা হবে পাই স্টার 2px, এটা হবে পাই স্টার 2py। আর এটা যেমন সিগমা 2pz হচ্ছে, এর করসপন্ডিং এটা তৈরি হবে সিগমা স্টার 2pz। এই হচ্ছে আণবিক কক্ষক। তাহলে এই অনুযায়ী আণবিক কক্ষকগুলো আমরা পরপর লিখেছি। এরা এদিক দিয়ে এনার্জি বৃদ্ধির ক্রম, তত নিচ থেকে আমরা উপরের দিকে যাব, এনার্জি আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সিগমা 1s এর এনার্জি সবচেয়ে কম। তাহলে এখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে, এখানে দুটো প্রবেশ করলো। তারপর এই আণবিক কক্ষক এখানে দুটো, তারপর এই আণবিক কক্ষক এখানে দুটো ইলেকট্রন প্রবেশ করবে, তারপর এই আণবিক কক্ষক এখানে দুটো ইলেকট্রন প্রবেশ করবে। এরপর দেখতে পাচ্ছি পাই 2px এবং পাই 2py এই দুজনের শক্তি সমান। তাহলে এখানে আমরা হুন্ডের সূত্রকে অ্যাপ্লাই করব। প্রথমে প্রত্যেকটি আণবিক কক্ষকে একটা একটা করে ইলেকট্রন প্রবেশ করাবো। এখানে একটা ইলেকট্রন প্রবেশ করাবো, তারপর এখানে একটা ইলেকট্রন প্রবেশ করাবো, এবং প্রত্যেকটি ইলেকট্রনের ঘূর্ণন একই দিকে থাকবে। এরপর যখন বেশি থাকবে তখন ইলেকট্রন এখানে যুগ্ম করব, আবার এখানে যুগ্ম করব। তাহলে এখানে এই আণবিক কক্ষকে দুটো, এই আণবিক কক্ষকে দুটো, 4টি ইলেকট্রন যদি হয়ে যায়, ভর্তি হয়ে যায়, তারপর যদি ইলেকট্রন থাকে তখন আবার এই আণবিক কক্ষকটাতে যাবে, এখানে দুটো ইলেকট্রন ধরবে। এরপর যদি আবার বেশি ইলেকট্রন থাকে তখন আবার এই দুটো আণবিক কক্ষকে যাবে, কারণ এই দুটো আণবিক কক্ষকের শক্তি সমান। তাহলে এই আণবিক কক্ষকে প্রথমে একটা ইলেকট্রন দেবো, এই আণবিক কক্ষকে একটা ইলেকট্রন দেবো, তারপর বেশি থাকলে আবার এখানে দুটো, এখানে দুটো, তাহলে এই আণবিক কক্ষকে দুটো ইলেকট্রন থাকলো, এই আণবিক কক্ষকে দুটো ইলেকট্রন থাকলো। এইটা ভর্তি হওয়ার পর নেক্সট যে আণবিক কক্ষ আছে এইটা, এবং এখানে গিয়ে আরো দুটো ইলেকট্রন ধরবে। সুতরাং এইভাবে আমরা ক্রমান্বয়ে আস্তে আস্তে ইলেকট্রন ভর্তি করে যাব, এবং নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন ক্রমান্বয়ে ভর্তি হয়ে যাবে। এরপর দেখে নিই আর একটা চিত্র। O2, F2, অক্সিজেন, ফ্লুরিন এবং নিয়ন, এদের যদি দ্বি পরমাণু অণু থাকে তাহলে দ্বি পরমাণু অণুগুলোর মধ্যে পিকচার কেমন হবে। একই রকম ভাবে আমরা পিকচারটা ড্র করতে পারি।
এখানে দেখো আগেরটার সাথে তফাৎ কি আছে, শুধু এই দুটো এনার্জি লেভেলে তফাৎ আছে, আর কিছু নেই, শুধু এই দুটো এনার্জি লেভেলে তফাৎ। এক্ষেত্রে যে এনার্জি লেভেলটা দেখা হয়েছিল এখানে পাই টু পি এক্স এবং পাই টু পি ওয়াইটা নিচে ছিল, সিগমা টু পি জেডটা উপরে ছিল, আর এক্ষেত্রে উল্টো করা হচ্ছে, তাছাড়া কিছু নেই, বাকি পুরো পোর্শনটাই এক হবে। এখানে যেমন ওয়ান এস এর সাথে ওয়ান এস এটা মিক্সড হচ্ছে, মিক্সড হলে এটা তৈরি হচ্ছে একটা সিগমা ওয়ান এস, এটা তৈরি হচ্ছে সিগমা স্টার ওয়ান এস। এটা টু এস এর সাথে টু এস এর মিক্সড হচ্ছে, এটা তৈরি হচ্ছে সিগমা টু এস, এটা তৈরি হচ্ছে সিগমা স্টার টু এস। এটা টু পির সাথে টু পি মিক্সড হচ্ছে, মিক্সড হওয়ার পর এটা তৈরি হচ্ছে সিগমা টু পি জেড, সিগমা টু পি জেড এখানে মিশে আছে। এই যে দুটি আণবিক কক্ষক, এই আণবিক কক্ষকের মধ্যে একটা হচ্ছে পাই টু পি এক্স আর একটা হচ্ছে পাই টু পি ওয়াই। এখানে দুটো আণবিক কক্ষক তৈরি হয়েছে, একটা হচ্ছে পাই স্টার টু পি এক্স, এটা হচ্ছে পাই স্টার টু পি ওয়াই, আর উপরে যেটা আছে সেটা হচ্ছে সিগমা স্টার টু পি জেড। সুতরাং এক্ষেত্রে শুধু এই পোর্শনটার একটু তফাৎ আছে, এনার্জি ক্রমটা আলাদা, সিগমা টু পি জেডটা নিচে থাকছে, পাই টু পি এক্স পাই টু পি ওয়াইটা উপরে থাকছে। এইভাবে ইলেকট্রন ক্রমান্বয়ে ভর্তি করে যাবে। এখন যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো হচ্ছে সব অ্যান্টিবন্ডিং আণবিক কক্ষক, এবং যেগুলোতে স্টার দেওয়া নেই সেগুলো হচ্ছে সব বন্ডিং আণবিক কক্ষক। এবং মনে রাখতে হবে যখনই ইলেকট্রন বন্ডিং এ থাকবে তার স্থায়িত্ব কিন্তু বাড়বে, অ্যান্টিবন্ডিং ইলেকট্রন থাকা মানেই সেটা অস্থায়ী হয়ে যাবে। এবং যদি দেখা যায় যে বন্ডিং ইলেকট্রন সংখ্যা বেশি আছে, ধরো এন বি, আমি যেমন লিখছি ধরো এন বি হচ্ছে বন্ডিং ইলেকট্রন সংখ্যা গ্রেটার দেন এন এ, এন এটা হচ্ছে অ্যান্টিবন্ডিং ইলেকট্রন সংখ্যা। যদি বন্ডিং ইলেকট্রন সংখ্যা অ্যান্টিবন্ডিং ইলেকট্রন সংখ্যার তুলনায় বেশি থাকে তখন অণুটা স্থায়ী হবে। কিন্তু যদি এর উল্টোটা হয়, এন বি লেস দেন এন এ হয়, অর্থাৎ অ্যান্টিবন্ডিং ইলেকট্রন সংখ্যা যদি বেশি থাকে তখন অণুটা অস্থায়ী হবে। এবং এন বি ইকুয়াল টু যদি এন এ হয়, অর্থাৎ বন্ডিং এ এবং অ্যান্টিবন্ডিং এ ইলেকট্রন সংখ্যা সমান, তখনও কিন্তু অণুটা অস্থায়ী হবে। সুতরাং সবসময় যদি বন্ডিং ইলেকট্রন সংখ্যা থাকে তখনই কিন্তু একমাত্র অণুটা স্থায়ী হবে। এবং এক্ষেত্রে আমরা বন্ড অর্ডার ক্যালকুলেট করতে পারি। বন্ড অর্ডার মানে বন্ড অর্ডার বা বন্ধন ক্রম বলা হয়। বন্ড অর্ডার আমরা কিভাবে বের করি? বন্ড অর্ডার বের করার ফর্মুলা আছে। কেমন? বন্ড অর্ডার ইকুয়াল টু বন্ডিং ইলেকট্রন সংখ্যা Nb মাইনাস Na, অ্যান্টিবন্ডিং ইলেকট্রন সংখ্যা ডিভাইডেড বাই 2, এই হচ্ছে ফর্মুলা। তাহলে বন্ডিং ইলেকট্রন সংখ্যা, বন্ডিং এ কতগুলি ইলেকট্রন আছে আমরা দেখব, মানে যেগুলোতে স্টার দেওয়া নেই সেগুলোতে কতগুলি ইলেকট্রন আছে, মাইনাস অ্যান্টিবন্ডিং অর্থাৎ যেগুলোতে স্টার দেওয়া আছে সেগুলোতে কটা ইলেকট্রন আছে দেখব, ডিভাইডেড বাই 2 করলে বন্ড অর্ডার পেয়ে যাব। এই বন্ড অর্ডার মানে কি? যেমন ধরো হাইড্রোজেনের অণু আছে H2, H2 অণু স্ট্রাকচার আমরা কি জানি, H বন্ড H। তাহলে এক্ষেত্রে বন্ড কটা? একটা বন্ড আছে, এবং একটা বন্ড মানে H2 অণু যদি আমরা আণবিক কক্ষক চিত্রের মাধ্যমে ক্যালকুলেট করি তাহলে বন্ড অর্ডার 1 বেরোবে। যেহেতু এখানে একটা বন্ড, তাই এখান থেকে আমরা এই ফর্মুলার সাহায্যে ক্যালকুলেট করলে বন্ড অর্ডার 1 বেরোবে। একইভাবে ধরো O2 অণু, O2 এর যে স্ট্রাকচার দেখি O ডবল বন্ড O, এক্ষেত্রে বন্ড অর্ডার কিন্তু 2, যেহেতু মাঝখানে দুটি বন্ড আছে তাই এক্ষেত্রে বন্ড অর্ডার 2 বেরোবে। আবার যদি নাইট্রোজেন অণু দেখি তাহলে দেখবো N ট্রিপল বন্ড N, এক্ষেত্রে কিন্তু বন্ড অর্ডার 3। একইভাবে নাইট্রোজেন অণুর যদি আমরা এর সাহায্যে ক্যালকুলেট করি তাহলে দেখবো নাইট্রোজেন অণুর ক্ষেত্রে বন্ড অর্ডারটা 3 বেরোচ্ছে। সুতরাং এই ফর্মুলার সাহায্যে আমরা বন্ধন ক্রমটা ক্যালকুলেট করতে পারি, এবং এই বন্ধন ক্রম কিন্তু সবসময় পজিটিভ রিডিং হবে এবং ধনাত্মক সংখ্যা পজিটিভ রিডিং আসবে, এবং সেটা ভগ্নাংশও হতে পারে। ধনাত্মক যেমন হয় তেমনি ভাবে ভগ্নাংশও হতে পারে, কিন্তু বন্ড অর্ডার কিন্তু কখনো নেগেটিভ বা জিরো হবে না। নেগেটিভ বা জিরো হওয়া মানেই অণুটা অস্থায়ী, সেই অণুটার অস্তিত্ব নেই। কিন্তু বন্ড অর্ডারের ভ্যালু পজিটিভ হওয়া মানে বা ভগ্নাংশ হওয়া মানেই সেই অণুটা তৈরি হওয়া সম্ভব। এবং এখান থেকে আমরা প্যারাম্যাগনেটিক এবং ডায়াম্যাগনেটিক সম্পর্কে জানতে পারি যে একটা অণু প্যারাম্যাগনেটিক হবে না ডায়াম্যাগনেটিক হবে, সেটা আমরা এই আণবিক কক্ষক চিত্রের মাধ্যমে দেখতে পারি। যদি দেখা যায় যে কোনো আণবিক কক্ষকে অযুগ্ম ইলেকট্রন আছে, অযুগ্ম ইলেকট্রন থাকা মানে সেটা প্যারাম্যাগনেটিক হবে। আর যদি দেখা যায় যে এই যে আণবিক কক্ষকগুলো আছে সবকটাতে যুগ্ম ইলেকট্রন আছে, দুটো দুটো করে ইলেকট্রন আছে, সেক্ষেত্রে কিন্তু সেটা ডায়াম্যাগনেটিক হবে। সুতরাং যুগ্ম অবস্থা ইলেকট্রন থাকলে সেটা ডায়াম্যাগনেটিক, এবং কোনো আণবিক কক্ষকে যদি অযুগ্ম ইলেকট্রন থাকে সেটা আমরা প্যারাম্যাগনেটিক হবে। এবং এখানে আমরা বলতে পারি যে বন্ড অর্ডারের ভ্যালু যদি কোনো সময় ভগ্নাংশ আসে, বন্ড অর্ডারের ভ্যালু ভগ্নাংশ আসা মানে সেটা প্যারাম্যাগনেটিক হবে, কারণ সেক্ষেত্রে আমরা অযুগ্ম ইলেকট্রন পেয়ে যাব। কেমন? বন্ড অর্ডার 1, এক্ষেত্রে বন্ড অর্ডার 2, এক্ষেত্রে বন্ড অর্ডার 3। এবং এই বন্ড অর্ডারের মান যত বাড়বে বন্ধনটা কিন্তু অধিক শক্তিশালী হয়ে যাবে। মানে এক বন্ধন অপেক্ষা দ্বিবন্ধন অধিক শক্তিশালী, দ্বিবন্ধন অপেক্ষা ত্রিবন্ধন আরো শক্তিশালী, এবং এই ত্রিবন্ধনকে ভাঙতে গেলে অনেক বেশি তাপ শক্তির প্রয়োজন হয়।
সুতরাং ত্রিবন্ধনের বন্ধন বিয়োজন শক্তির মান আরো বেশি। তাই আমরা আমরা বলতে পারি যে বন্ডটা যত বাড়বে, বন্ধন ক্রম যত বাড়বে, বন্ধন বিয়োজন শক্তির মান কিন্তু তত বৃদ্ধি পাবে, কিন্তু বন্ধন দৈর্ঘ্য তত ছোট হয়ে যাবে। কারণ এক বন্ধন অপেক্ষা দ্বিবন্ধনের দৈর্ঘ্য ছোট, আবার দ্বিবন্ধন অপেক্ষা ত্রিবন্ধনের দৈর্ঘ্য ছোট। তাই বন্ডটা যত বাড়বে, বন্ধন দৈর্ঘ্য কিন্তু ক্রমশ হ্রাস পাবে। এখন আমরা কয়েকটা অণুর ক্ষেত্রে এই প্রবলেমটা নিয়ে একটু আলোচনা করা যাক। যেমন ধরো হাইড্রোজেন এবং হাইড্রোজেন অণুর ক্ষেত্রে যদি আমরা দেখি H2 এবং He2, এই দুটো অণুর ক্ষেত্রে যদি আমরা পিকচারটা একবার ড্র করি, তাহলে এটা একটা 1s পারমাণবিক কক্ষক, এটা একটা 1s পারমাণবিক কক্ষক, এখানে সিগমা 1s আছে আর এখানটা আছে সিগমা স্টার 1s। এক্ষেত্রে হাইড্রোজেন পরমাণুতে H2 তে দুটি ইলেকট্রন আছে, তাহলে দুটো ইলেকট্রন থাকা মানে কোথায় প্রবেশ করবে? 1s পারমাণবিক কক্ষ একটি ইলেকট্রন, 1s পারমাণবিক কক্ষকে একটি ইলেকট্রন। যেহেতু এখানে দুটো H পরমাণু আছে, এই H পরমাণুতে একটি ইলেকট্রন, এই H পরমাণুতে একটি ইলেকট্রন, তাহলে মোট দুটো ইলেকট্রন, এবং সেই দুটো ইলেকট্রন কোথায় থাকছে? বন্ডিং এ থাকছে, কারণ একটা আণবিক কক্ষকে দুটো ইলেকট্রন থাকে। এবং এখানে যদি আমরা বন্ড অর্ডার বের করি, তাহলে দেখব বন্ডিং ইলেকট্রন সংখ্যা হচ্ছে দুটো, মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন সংখ্যা হচ্ছে 0 ডিভাইডেড বাই 2, যার ফলে 1 পাচ্ছি। তাহলে বন্ড অর্ডার 1 মানে সেই কারণে H2 অণু যেটা, H2 অণুতে কি রকম বন্ড থাকে? H বন্ড H। একইভাবে যদি আমরা হিলিয়াম অণুর ক্ষেত্রে বের করতে চাই, He2 যদি অণুর ক্ষেত্রে বের করি, তাহলে কি হবে? দেখো He2 মানে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা কি জানি? হিলিয়াম হচ্ছে 2, 1s2, তাহলে 1s এ দুটো ইলেকট্রন আছে। এরকম দুটো হিলিয়াম পরমাণু মানে মোট 4টি ইলেকট্রন আছে। তাহলে এখানে দুটো ইলেকট্রন আছে, এখানে দুটো ইলেকট্রন আছে, মোট 4টি ইলেকট্রনের মধ্যে এখানে দুটো প্রবেশ করাবো, এখানে দুটো প্রবেশ করাবো। তাহলে এক্ষেত্রে বন্ড অর্ডার ক্যালকুলেট করে যদি বন্ডিং এ আছে দুটো, অ্যান্টি বন্ডিং এ আছে দুটো, বন্ডিং এ দুটো ইলেকট্রন আছে, অ্যান্টি বন্ডিং এ দুটো ইলেকট্রন আছে, বাই 2, সুতরাং 0 পাচ্ছি। তাহলে হিলিয়াম 2 অণুর ক্ষেত্রে বন্ডটা 0 মানে কি? হিলিয়াম টু হিলিয়াম কোনো বন্ড নেই, তার মানে এই অণুটার কোনো অস্তিত্বই নেই। He2 অণুটা পসিবল নয়, সম্ভব নয়, কারণ এদের মাঝখানে কোনো বন্ডই নেই, বন্ডটা 0 পাচ্ছি। এখানে একটা কোশ্চেনও পড়ে যে He2 অণুর কোনো অস্তিত্ব নেই, কিভাবে ব্যাখ্যা করবে? সুতরাং আমরা এই মলিকুলার অরবিটাল থিওরি দিয়ে এটাকে সহজেই ব্যাখ্যা করতে পারি। এরপর চলে আসি এই অণুগুলোর ক্ষেত্রে। এখানে কয়েকটা এক্সাম্পল করে দেখাই। যেমন ধরো আমি নাইট্রোজেনের ক্ষেত্রে করে দেখাচ্ছি। নাইট্রোজেন N হচ্ছে 7, 1s2, 2s2, 2p3, তাহলে আউটার সেলে টোটাল ইলেকট্রন হচ্ছে 5টা। এখন যেহেতু এটা N2 অণু, তাহলে আউটার সেলে 10টি ইলেকট্রন থাকবে। আর যদি আমি পুরোটা নিয়ে করতে চাই, তাহলে 7 দুগুণে 14টা ইলেকট্রন থাকবে, এবং সেই 14টা ইলেকট্রন, তাহলে এখানে মোট 7টা আছে, N2 যেহেতু 14টা ইলেকট্রন, সেই 14টা ইলেকট্রনকে আমরা এই আণবিক কক্ষকগুলোতে আস্তে আস্তে ভর্তি করে করে যাব। তাহলে আণবিক কক্ষক ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে? আণবিক কক্ষক ইলেকট্রন বিন্যাস কিরকম হবে? ফার্স্ট ইলেকট্রন কোথায় প্রবেশ করবে? সিগমা 1s, তাহলে সিগমা 1s ইলেকট্রন প্রবেশ করছে দুটি, এটা আমরা এইভাবে লিখব। নেক্সট ইলেকট্রন কোথায় যাবে? সিগমা স্টার 1s, এখানে ইলেকট্রন যাচ্ছে দুটো, তাহলে ফার্স্ট ইলেকট্রন এখানে দুটো হলো, এখানে দুটো হলো। তারপর কোথায় যাবে? সিগমা 2s এ দুটো, তারপর সিগমা স্টার 2s আছে, এখানে দুটো, এখানে দুটো হলো। তারপর পাই 2px আছে, পাই 2px এ দুটো, পাই 2px এর পর পাই 2py, পাই 2py এ দুটো, তাহলে 2 আর 2 4, 6, 8, 10, 12, 12টা হয়েছে। এখনো দুটো বাকি আছে, দুটো মানে সেটা সিগমা 2p জেডে যাবে, সিগমা 2p জেডে গেলাম, এখানে দুটো ইলেকট্রন দিলাম, তাহলে মোট 14টা ইলেকট্রন এখানে হয়ে গেছে। এবার ফার্স্ট যে সেলটা, এটাকে এইভাবে না লিখে আমরা জেনারেল কে দিয়ে লেখা হয়। কে হচ্ছে এইটাকে বোঝায়, সিগমা 1s এবং সিগমা 1s স্টার যেটা, এইটাকে বোঝাচ্ছে কে দিয়ে। এটার পরিবর্তে আমরা কে লিখতে পারি, লিখে বাকি ইলেকট্রন বিন্যাসটা লিখতে পারি। এবার যদি আমরা লিখে বাকিটা যেমন আছে, আমরা এখান থেকে এখান পর্যন্ত পুরোটা এখানে আমরা লিখে দিতে পারি। এখানে যদি বন্ডটা ক্যালকুলেট করি,
আমরা কেকেটা বাদ দিয়ে করবো, ফার্স্টটা বাদ দিয়ে করছি। তাহলে সেক্ষেত্রে বন্ডিং এ কটা ইলেকট্রন আছে দেখবেন। বন্ডিং মানে যেগুলো স্টার দেওয়া নেই, এখানে স্টার দেওয়া একটাতেই আছে, শুধু এটাতে স্টার দেওয়া আছে, বাকিগুলো কোনোটাতে স্টার দেওয়া নেই। তাহলে টোটাল বন্ডিং ইলেকট্রন সংখ্যা যদি ক্যালকুলেট করি 2 4 6 8, 8টা আছে, মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন আছে দুটো, ডিভাইডেড বাই 2 3। তাহলে নাইট্রোজেন অণুর ক্ষেত্রে বন্ড অর্ডার আমরা 3 পাচ্ছি, সেই কারণে নাইট্রোজেনের N ট্রিপল বন্ড N এই স্ট্রাকচার আমরা পাই, যেখানে বন্ড অর্ডার হচ্ছে 3। এখন এখান থেকে আমরা কি বলতে পারি, তাহলে বন্ড অর্ডার যেহেতু পেলাম, তাহলে এটা প্যারাম্যাগনেটিক হবে না ডায়াম্যাগনেটিক হবে। এখানে দেখো প্রত্যেকটা আণবিক কক্ষকে দুটো দুটো করে ইলেকট্রন আছে, কোথাও অযুগ্ম ইলেকট্রন নেই। অযুগ্ম ইলেকট্রন মানে একটা ইলেকট্রন থাকা, সিঙ্গেল ইলেকট্রন, কোথাও কোনো অযুগ্ম ইলেকট্রন নেই, সুতরাং যার ফলে এটা ডায়াম্যাগনেটিক হবে, কোনো অযুগ্ম ইলেকট্রন না থাকার জন্য ডায়াম্যাগনেটিক। এখন যদি আমাকে N2 প্লাস ক্যালকুলেট করতে দেয়, যে N2 প্লাসের এরকম আণবিক কক্ষক চিত্রের মাধ্যমে বন্ড অর্ডার ক্যালকুলেট করো, তাহলে N2 প্লাস মানে একটা ইলেকট্রন কম। যদি আমরা আউটার সেলটাকে নিয়ে করি, আউটার সেলটার কথা যদি ভাবি এইটা, তাহলে 3 আর 2 5টা ইলেকট্রন আছে, N2 মানে 10টা ইলেকট্রন, আর N2 প্লাস মানে 9টা ইলেকট্রন হবে। তাহলে N2 প্লাস মানে আমরা 9টা ইলেকট্রনকে সাজাবো। প্রথম যে ঘরটা আছে এই ঘরটা কে কে লিখবো, তারপরে আমরা যে 9টা ইলেকট্রনকে প্রবেশ করাবো, 9টা ইলেকট্রনের মধ্যে এখানে দুটো, এখানে দুটো 4টে, এখানে দুটো 6টা, এখানে দুটো 8টা, তখন এখানে কিন্তু কি হবে, একটা ইলেকট্রন হবে। যদি আমরা N2 প্লাসের কথা ভাবি, এটা হচ্ছে আমরা N2 প্লাসের ক্ষেত্রে করছি। তাই যদি আমাকে দেয় যে N2 প্লাস ক্যালকুলেট করতে, N2 প্লাস ক্যালকুলেট করলে আমার কাছে মোট 9টা ইলেকট্রন হবে, সেক্ষেত্রে আমরা এখানে একটা ইলেকট্রনকে প্রবেশ করাবো। এবং এক্ষেত্রে যদি আমরা বন্ড অর্ডার ক্যালকুলেট করি, তাহলে কি দেখতে পাবো, যে বন্ডিং এ কটা ইলেকট্রন আছে আর অ্যান্টি বন্ডিং এ কটা ইলেকট্রন আছে দেখি। এক্ষেত্রে দেখো বন্ডিং ইলেকট্রন কটা, 2 4 6 7, 7টা ইলেকট্রন, মাইনাস অ্যান্টি বন্ডিং আছে দুটো, ডিভাইডেড বাই 2, তাহলে এক্ষেত্রে 2.5। সুতরাং বন্ড অর্ডারের ভ্যালু এক্ষেত্রে আমরা ভগ্নাংশ পাচ্ছি। এবং দেখতে পাচ্ছি, এবং আগে বলেছি যে বন্ড অর্ডার ভগ্নাংশ পেলে সেটা সবসময় তোমার প্যারাম্যাগনেটিক হবে। বন্ড অর্ডার ভগ্নাংশ পাওয়া মানে সবসময় প্যারাম্যাগনেটিক। এক্ষেত্রে দেখো অযুগ্ম ইলেকট্রন আছে কিনা, সিগমা 2p যেটা একটা অযুগ্ম ইলেকট্রন আছে, কারণ এখানে দুটো থাকলে পেয়ার যুগ্ম, যেহেতু এখানে একটা ইলেকট্রন আছে সুতরাং অযুগ্ম ইলেকট্রন, সুতরাং এক্ষেত্রে আমরা বলতে পারি N2 প্লাসটা হচ্ছে প্যারাম্যাগনেটিক হবে। ওকে, এরপর তোমাকে যদি ধরো N2 মাইনাস করতে দেয়, তখন কি করবে। N2 ধরো মাইনাস করতে দিয়েছে, N2 মাইনাস মানে কটা ইলেকট্রন, তাহলে আমরা আউটার সেলটাকে ধরি, ফার্স্ট সেলটা তো একই থাকছে সবসময়। তাহলে এক্ষেত্রে 3 আর 2 5, N2 মানে 10টা ইলেকট্রন, আর N2 মাইনাস মানে আরো একটা ইলেকট্রন এসছে, মানে 11টা ইলেকট্রন। এই 11টা ইলেকট্রনকে আমরা কিভাবে প্রবেশ করাবো, 11টা ইলেকট্রনকে আমরা এখান থেকে দিই 2 4 6 8। তাহলে এই যে আণবিক কক্ষক, তাহলে আমরা কি করছি, এই আণবিক কক্ষকটাতে দুটো ইলেকট্রন দিচ্ছি, 2 4 6 8 10 হলো, 10টা এখান মধ্যে ভর্তি হলো। এরপর 11 ইলেকট্রন কোথায় যাবে, রয়েছে পাই 2px আছে, পাই স্টার। তাহলে এরপর আছে পাই স্টার 2px, এখানে তো আমরা একটা ইলেকট্রন দিতে হবে, দিলে তবে 11টা হবে। এবার যদি আমরা বন্ড অর্ডার ক্যালকুলেট করি, এখানে দেখে নিই বন্ডিং এ কটা আছে, 2 4 6 8, 8টা বন্ডিং আছে, মাইনাস অ্যান্টি বন্ডিং এখানে দুটো আছে আর এখানে একটা আছে, মোট 3টে, তাহলে ডিভাইডেড বাই 2, তাহলে এক্ষেত্রে আমরা পেয়ে গেলাম 2.5। তাহলে N2 মাইনাস আয়নের ক্ষেত্রেও বন্ড অর্ডারের ভ্যালু 2.5ই পাচ্ছি। এবং এক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন আছে পাই স্টার 2px এ একটা, সেই কারণে এটা প্যারাম্যাগনেটিক হবে। ওকে, এরপর যদি আমরা N2 2 মাইনাস করি, তাহলে এরপর আছে N2 2 মাইনাস, N2 তে 2 মাইনাস দেওয়া আছে, দুটো মাইনাস মানে আরো দুটো ইলেকট্রন এসেছে। তাহলে আউটার সেলে 5টা ছিল, 5টা মানে 5 দুগুণে 10টা, আরো দুটো 12টা ইলেকট্রন। তাহলে 2 4 6 8 10, পাই স্টার 2px এ একটা দিয়েছি, পাই স্টার 2px এ একটা দিতে হবে। তারপরে কিন্তু পাই স্টার 2py এ একটা দিতে হবে। এখানে কিন্তু দুটো দেওয়া যাবে না, কারণ এই দুটো হচ্ছে সমশক্তি সম্পন্ন কক্ষক। হুন্ডের সূত্র অনুযায়ী সমশক্তি সম্পন্ন কক্ষকগুলোতে আগে একটা একটা করে ইলেকট্রন দিতে হবে, বেশি থাকলে তবে ডবল হবে। তাহলে এই দুটো যেহেতু সমশক্তি সম্পন্ন কক্ষক, তাহলে এখানে একটা ইলেকট্রন দিতে হবে, এখানে একটা ইলেকট্রন দিতে হবে আগে, বেশি থাকলে তখন ডবল করবো। তাহলে মোট এক্ষেত্রে আমাদের 12টা ইলেকট্রন হয়ে গেছে।
এবার যদি বন্ডিং ইলেকট্রন বন্ড অর্ডার আমরা এখান থেকে ক্যালকুলেট করি, তাহলে কি পাবো? বন্ড অর্ডার বন্ডিং এ কটা আছে? 2 4 6 8, 8টা, মাইনাস অ্যান্টি বন্ডিং এ কটা আছে? এখানে দুটো, এখানে একটা, এখানে একটা, মোট 4টে, ডিভাইডেড বাই 2। তার মানে বন্ড অর্ডার এখান থেকে 2 পেয়ে গেলাম। এবং এক্ষেত্রে দেখো এই যে অ্যান্টিবন্ডিং আণবিক কক্ষকগুলো আছে, এক্ষেত্রে কিন্তু অযুগ্ম ইলেকট্রন সংখ্যা আছে একটা একটা করে, এবং অযুগ্ম ইলেকট্রন সংখ্যা থাকলেই প্যারাম্যাগনেটিক হবে, তাহলে N2 মাইনাসও কিন্তু প্যারাম্যাগনেটিক। এইভাবে আমরা বিভিন্ন অণু অথবা আয়নের ক্ষেত্রে আণবিক কক্ষক চিত্রের মাধ্যমে তাদের বন্ড অর্ডার ক্যালকুলেট করতে পারি, প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক বলতে পারি, এবং তাদের বন্ধন বিয়োজন শক্তি অর্ডার হিসাবে সাজাতে পারি। বন্ধন বিয়োজন শক্তি বা বন্ধন দৈর্ঘ্য কম বেশি অনুযায়ী আমরা সাজাতে পারি, কারণ এখানে বন্ড অর্ডারের ভ্যালু পাচ্ছি। এবং আগেই বলেছি যে বন্ড অর্ডার যত বাড়বে বন্ধন বিয়োজন শক্তি তত বাড়ে, কিন্তু বন্ধন দৈর্ঘ্য তত ছোট হয়। সুতরাং তোমাকে যদি N2, N2+, N2 মাইনাস, N2 মাইনাস এই অণুগুলোর এবং আয়নগুলির ক্ষেত্রে বন্ধন বিয়োজন শক্তি বা বন্ধন দৈর্ঘ্যের ক্রম অনুযায়ী সাজাতে বলে, তাহলে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু বন্ড অর্ডার বের করতে হবে, এবং বন্ড অর্ডার বের করে সেই ক্রম অনুযায়ী পরপর সাজাতে পারবে। এই হলো মলিকুলার অরবিটাল থিওরি। এবং আজকে তোমাদের এই মলিকুলার অরবিটাল থিওরি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করলাম। এবং নেক্সট ক্লাসে আমি পরবর্তী চ্যাপ্টার শুরু করব, যেটা পদার্থের গ্যাসীয় অবস্থা, সেই সম্পর্কে তোমাদের আলোচনা করব। ওকে।